আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি সকলকে আজকের ক্লাসে। তো আজকে আমরা আমাদের এই STEM ক্রাশ কোর্সের ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন দেখব। আমরা বেসিক্যালি কোশ্চেন আনসারগুলো পড়ব, থিওরি এর পাশাপাশি আমরা যেগুলো বোঝার ইনশাল্লাহ এগুলো বুঝিয়ে দেবো। তো আজকের যে টপিকটা আসলে পড়ে আমরা এভাবে বললে আমাদের বইয়ের হিসেবে সেটা হচ্ছে ওভারভিউ অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, স্ট্রাকচারাল ম্যাটার্স অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল প্রপার্টি। তো এই চারটা টপিকে আমরা চেষ্টা করবো যতটুকু 1 ঘন্টার মধ্যে যতটুকু শেষ করা সম্ভব। আর যদি যেসব পার্ট বাকি থাকবে সেটা অন্য লেকচারের সাথে অ্যাড হবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে একটা কোশ্চেন ব্যাংক দেখে নিই। তো কোশ্চেন ব্যাংকটা হচ্ছে এটা ডিওর কোশ্চেন ব্যাংক। তো তোমাদের যে কোশ্চেন যার যেটা আছে ওইটাই দেখবা, কারণ সবার তো সেম না, কিন্তু এক বোর্ডেরটা অন্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বোর্ড বলতেছি, যাই হোক, মেডিকেলের জন্য। তো দেখো যে এখানে একটা কোশ্চেন আছে যে আমার এমন কিছু ম্যাটেরিয়ালসের নাম বলো যেটা হ্যাজার্ডিয়াস টু হেলথ। ওকে, তারপর বলছে অ্যাপ্লিকেশনের উপর বেস করে ডেন্টাল ম্যাটেরিয়ালসকে ক্লাসিফাই করো। দেখো অনেকবার আসছে। তারপর দেখো ব্রিটেল ম্যাটেরিয়ালস কী কী আছে, ডেন্টাল ম্যাটেরিয়ালস কী, তারপর হচ্ছে প্রপার্টিস অ্যান্ড বিহেভিয়ার উপর ডিপেন্ড করে মানে কী কী ক্লাসিফাই করা যায়, আইডিয়াল রিকোয়ারমেন্ট কী কী আছে, তারপর ডেন্টাল ম্যাটেরিয়ালসকে ক্লাসিফাই করো। তারপর হচ্ছে ম্যানিপুলেটিভ ভ্যারিয়েবল আন্ডার কন্ট্রোল অফ ক্লিনিশিয়ান। তারপর হচ্ছে অক্সিলারি ম্যাটেরিয়ালস কী আছে, ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন। এবার দেখো অক্সিলারি ম্যাটেরিয়ালস আছে, অক্সিলারি ম্যাটেরিয়ালস কী কী আছে, অক্সিলারি ম্যাটেরিয়ালস প্রায় আসে। এবার দেখো ফিজিক্যাল প্রপার্টি থেকে কিছু কোশ্চেন আসছে, যেমন কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এটার ইম্পর্টেন্স কী। ওকে, তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কেন আমরা কনসিডার করব। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে কনসিডারেশন এবং গুড কন্ডাক্টর হিট। দেখো থার্মাল কন্ডাক্টিভিটি নিয়ে বা কোএফিসিয়েন্ট নিয়ে অনেক বেশি কোশ্চেন আসছে ফিজিক্যাল প্রপার্টি, তো বোঝাই যাচ্ছে। এবার দেখো মেকানিক্যালের মধ্যে আমরা যে অ্যাব্রাসিভ ম্যাট্রিক্স, এটা আসলে অন্য টপিকের, অলরেডি আমরা পড়ে ফেলছি। তোমাদের মনে আছে টার্নিশ, যেটাকে ফিনিশিং পলিশিং টপিকের মধ্যে। তারপর হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্স কী, মেলিয়েবিলিটি কি, ডাক্টিলিটি কি, কীভাবে মেজার করা হয়, ব্রিটেলনেস, ডাক্টিলিটি কী জিনিস, স্টেইন কি, ঠিক আছে, এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো, কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ছো, 9-10-এও পড়ছো। ডাক্টিলিটি, মেলিয়েবিলিটি, স্ট্রেইন কি, স্ট্রেস স্ট্রেইন কার্ভ খুবই ইম্পর্টেন্ট। স্ট্রেস স্ট্রেইন কার্ভটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ গোল্ড অ্যান্ড কপার, এত হোয়াট অ্যালয় ডু ইউ চুজ টু মিক্স ডেঞ্চার। আচ্ছা, যাই হোক, তুমি ডেঞ্চারের জন্য কোনটা চুজ করবা, গোল্ড চুজ করবা নাকি কোবাল্ট ক্রোমিয়াম, এবং কেন চুজ করবা, এটা একটা হচ্ছে অনেক আগের কোশ্চেন, যদিও অলরেডি তুমি এটা বুঝতেই পারতেছো কোবাল্ট ক্রোমিয়ামটা ইউজ করবা। তারপর হচ্ছে রেজিলিয়েন্স কী জিনিস, প্রপোর্শনাল লিমিট অফ রেস্ট্রিকশন শুড বি হায়ার দেন মাস্টিকেটেড স্ট্রেস। তারপর দেখো স্ট্রেস কী, স্ট্রেস বারবার এই কোশ্চেনগুলো আসছে। সলিবিলিটি কী, প্রপোর্শনাল লিমিট, ইয়েল পয়েন্ট কী জিনিস, ইলাস্টিসিটি কী। তার মানে মডুলাস অফ ইলাস্টিসিটি মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারতেছি। স্ট্রেস স্ট্রেইন কার্ভ বুঝতে হচ্ছে, টাফনেস, রেজিলিয়েন্ট, এগুলো আসছে। আচ্ছা, যাই হোক, তো যে কোশ্চেনগুলো আমরা দেখলাম, আমরা একটু আসো এবার আক্কাস আলী স্যারের বই থেকে পড়ি। হ্যাঁ, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের অনেকের হচ্ছে ফিলিপস গাইড অনেকের আছে, ওইটাতেও তোমরা পড়তে পারো। আমি আক্কাস আলী স্যারের বইটা প্রেফার করি, তো ওইটা দিয়েও পড়তে পারো, সমস্যা নেই। দেখো, তো এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আসছে যে ডেন্টাল ম্যাটেরিয়ালস আসলে কী। আসলে ডেন্টাল ম্যাটেরিয়ালস কী, তো এখানে এক এক বই এক এক রকম বলে, যদিও তো আক্কাস আলী স্যারের বইটা মোটামুটি স্ট্যান্ডার্ড লাগে আমার কাছে। আচ্ছা, এখানে বলছে ডেন্টাল ম্যাটেরিয়ালস বা সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস আসলে কী, মানে আমাদের যে সাবজেক্ট, এটা আসলে ডেফিনেশনটা চাইছে। এটা আসলে অত ইম্পর্টেন্ট না, চাইলে পড়তে পারো। তা বলছে যে সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস ইজ এ ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি, তাই না, একটা ব্রাঞ্চ হুইচ ডিলস উইথ কম্পোজিশনস, প্রপার্টি, ম্যানিপুলেটিভ ভ্যারিয়েবলস দ্যাট অ্যাফেক্ট দ্য প্রপার্টিস অফ দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন ডেন্টিস্ট্রি। তার মানে কি, দেখো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু পড়ি, আমরা হচ্ছে কম্পোজিশন পড়ি, প্রপার্টি পড়ি, তাই না, SDM এর একদম বেসিক যে কথাগুলো, ম্যানিপুলেশন টেকনিক পড়ি, এবং ম্যানিপুলেটিভ ভেরিয়েবল। দেখো যেমন পাউডার লিকুইড রেশিও বাড়ালে কমালে কী হবে, টেম্পারেচার বাড়ালে কমালে কী হবে, তারপর এরকম বিভিন্ন রকম ফ্যাক্টর আছে। হ্যাঁ, অনেক সময় দেখবো যে ফিলার বাড়ালে কমালে বিভিন্ন রকম, যেটাকে বলা হয় ম্যানিপুলেটিভ ভেরিয়েবল, ঠিক আছে, এই যে প্রপার্টির সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এইটা নিয়ে আমরা শিখি বা ডিল করি। তারপর গোল বা অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে আমরা ডেন্টাল ম্যাটেরিয়ালস আসলে কেন পড়ি, টু মেনটেন আর ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ ডেন্টাল পেশেন্ট। আমরা আসলে কী চাই, ডেন্টালের যে পেশেন্ট, সেই পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ডেন্টাল পেশেন্ট। হ্যাঁ,
তাহলে মূল জিনিসটা কি আসলে অপরের ভালো চাওয়া, মানে অপর বলতে তোমার আসলে এখানে রোগী বা পেশেন্ট, ডেন্টাল পেশেন্টে তুমি ভালো চাওয়া, তো ভালো চাওয়ার জন্যই আসলে বা কারো মঙ্গল চাওয়ার জন্যই এই জিনিসটা আর কি, এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটাকে অ্যাকম্পেইন করতে পারি? প্রিভেন্টিং ডিজিজ কমাই দিতে পারি, মানে প্রতিরোধ করতে পারি, রিলিভিং পেইন, ইমপ্রুভ মাস্টিকেটের এফিকেসি। কারো দাঁত নাই, তুমি দাঁত বসাই দিলা, ডেঞ্চার বসাই দিলা, সে এখন খাইতে পারতেছে, তা হলো না? এনহ্যান্সিং স্পিচ, ইমপ্রুভ অ্যাপিয়ারেন্স, দেখতেও সুন্দর লাগতেছে এবং কথা বলাও স্পষ্ট হচ্ছে। এ দেখো ক্লাসিফাই ম্যাটেরিয়ালস অন দ্য প্রপার্টি অ্যান্ড বিহেভিয়ার। ওকে, এইটা কিন্তু বারবার আসে, হ্যাঁ এটা কিন্তু বারবার আসে এবং ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করে অনেক সময়। তোমাদের এই ভাইভাতে কার্ড থাকবে, ঠিক আছে, বেশিরভাগ কলেজে কার্ড থাকে, তোমাদের কি থাকবে আমি জানি না, বাট থাকে। এই কার্ড হচ্ছে তোমাকে তুলতে বলবে, গিয়ে তোমার হচ্ছে তুলতে হবে, তো তুলে তোমার হচ্ছে বলতে হবে যে এরকম আমার এরকম এরকম। হ্যাঁ, তো এইটা কিন্তু আমার হচ্ছে এসে পড়ছিল, ঠিক আছে, এটা আমার ভাইভাতে পড়ছিল, প্রফের ভাইভাতে এই কোশ্চেনটাই। তাহলে এটার জন্য আমার ভালো মনে আছে। ম্যাটেরিয়ালস আর 4 টাইপস, 4টা টাইপসের ম্যাটেরিয়ালস হয়। তো 4টা টাইপসের ম্যাটেরিয়ালস মেইনলি আমি বেসিক্যালি দেখতে পাই, ঠিক আছে। মেটালসের মধ্যে কি, যে মেটালসের মধ্যে তোমরা জানো থার্মাল ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আছে, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। তো মেটালের যে কন্ডাক্টিভিটি এটা হচ্ছে ইউনিক, কারণ মেটাল বা ধাতু এরা কি হয়, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, ছোটোবেলার পড়া। এবার দেখো সিরামিক হচ্ছে কম্পোজিশন অফ মেটালিক অ্যালয় নন মেটালিক এলিমেন্টস। ওকে, তাহলে মেটালিক নন মেটালিকের একটা কম্বিনেশন, এটা আমরা যখন ডেন্টাল সিরামিক্স পড়ছি ওই সময় বলছি ডেফিনেশনের মধ্যে। পলিমার দেখো লং চেইন মলিকিউল কনসিস্টিং অফ রিপিটেড ইউনিটস, অর্থাৎ পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে পলিমার তৈরি হয়। কম্পোজিট কি, কম্পোজিট হচ্ছে হ্যাভিং ওয়ান অফ ম্যাটেরিয়াল, ফর এক্সাম্পল পলিমার সিরামিক কম্বিনেশন, অর্থাৎ এখানে বলছে কি ওয়ান টাইপ অফ ম্যাটেরিয়াল, ফর এক্সাম্পল হ্যাভিং মোর দেন ওয়ান টাইপ, অর্থাৎ এই যে একটু আগে পড়ছি পলিমার সিরামিক, এগুলোর হচ্ছে একটা কম্বিনেশন হচ্ছে কি কম্পোজিট অলসো একটা পলিমার। তো এবার দেখো যদি বলো আমরা অ্যাপ্লিকেশনের উপর বেস করে তুমি ক্লাসিফাই করো, ঠিক আছে। তাহলে ক্লাসিফাই করতে গেলে এইটাও কিন্তু পরীক্ষা আসছে, হ্যাঁ একটু আগে তোমরা দেখে ফেলছো, এই জন্য তোমাদের কোশ্চেনগুলো দেখাইলাম যাতে ইজিলি মানে মনে থাকে আর কি, যে কোনটা পড়তেছে এটার গুরুত্ব কতটুকু। হ্যাঁ, এই জন্যই বলি তোমাদেরকে যে কোশ্চেন মানে একটা টপিক যখন তুমি এখন তো রিভিশনের পর্যায়ে চলে আসছো, তো এখন হচ্ছে তুমি পড়ার আগে কি করবা, অবশ্যই কোশ্চেন ব্যাংকটা রিভিশন দিয়ে নেবে একবার করে, পাশে রাখবা। দেখো প্রিভেন্টিভ, রেস্ট্রেটিভ আর হচ্ছে অক্সিলারি, এই যে অক্সিলারি এখন এইগুলাই বারবার আসে। অক্সিলারি কী আছে, প্রিভেন্টিভ কী আছে, রেস্ট্রেটিভ, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, 3 ধরনের ইউজ, বিহেভিয়ারের উপর এবং প্রপার্টিস উপরে, এরকম 4 টাইপের, তাহলে 3 4 7 টাইপ পাইলাম। ক্লাসিফাইড ইন্টারমিডিয়েট ফ্রম বিহেভিয়ার পার্সপেক্টিভ, এরকম ক্লাসিফাইড, এটা অত ইম্পর্টেন্ট না। তারপর দেখো আইডিয়াল, একটা রেস্ট্রেটিভ ম্যাটেরিয়ালসের অথবা একটা ডেন্টাল ম্যাটেরিয়ালস কী কী আইডিয়াল প্রপার্টি, দুঃখিত আমার কলমে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাও কিন্তু প্রফেসর মতো একটা কোশ্চেন। তেমন এটা বায়োকম্পিউটার, তোমরা জানো ছোটোবেলা থেকে পড়তেছো, এই একদম সেই ফার্স্ট ইয়ার শুরু থেকে। হ্যাঁ, টুথ স্ট্রাকচারের সাথে বন্ড করবে পার্মানেন্টলি, দেখতে ভালো দেখা যাবে, কোনো হবে না, হার্মফুল হবে না, ডেন্টিনের সাথে কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। এইগুলো আর কি, এগুলো বলে দেবো। বায়োকম্পিটেবল ম্যাটেরিয়ালস কী কী, বায়োকম্পিটেবিলিটি কী, নন টক্সিক, নন ইরিটেন্ট, হ্যাঁ এই কথাগুলোই তোমরা কী করবা, জাস্ট পড়ে নিবা। ওকে, এবার দেখো যে জিনিসটা, যে বায়োম্যাটেরিয়াল বলতে কি বুঝি। বায়োম্যাটেরিয়াল বলতে আমরা এমন কিছু ম্যাটেরিয়ালসকে বুঝি। ওকে, বায়োম্যাটেরিয়াল কী বুঝি, বায়োম্যাটেরিয়ালস বলতে আমরা এমন কিছু ম্যাটেরিয়ালসকে বুঝি যারা কী হবে, পাল্প ইরিটেশন করবে না। হ্যাঁ, মানে বলছে কি যে বায়োম্যাটেরিয়াল বলতে কী বোঝায়, বলছে বায়োম্যাটেরিয়াল হচ্ছে সাবস্টেন্স অর ড্রাগ দ্যাট ক্যান বি ইউজড ফর এনি পিরিয়ড অফ টাইম অ্যাজ আ পার্ট অফ সিস্টেমিক ট্রিটস, হ্যাঁ অগমেন্টস অর রিপ্লেস এনি টিস্যুস অর্গান ফাংশন অফ বডি। এখন দেখো কিছু সিমেন্ট আছে অ্যাসিডিক, তবে কিছু এক্সেপশনও আছে, যেমন হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনল, তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক অক্সাইড। আমি একটু পেনটা চার্জ দিয়ে নিই, ইনশাল্লাহ এবার ক্লাসটা রেকর্ড করতেছি। ওকে, তাহলে আমরা দেখি যে বায়োকম্পিটেবিলিটি বা বায়োকম্পিটেবল একটা ম্যাটেরিয়ালসের কী কী প্রপার্টি থাকবে। তো এটা অলরেডি তোমরা জানো, আমার নতুন করে বলার কিছুই নেই। তারপর বলি যেমন নন টক্সিক, নন ইরিটেন্ট টু দ্য ওরাল টিস্যু অ্যান্ড আদার টিস্যু। তারপর হচ্ছে নট প্রডিউসড অ্যালার্জিক রিয়েকশন অ্যান্ড নট মিউটাজেনিক অর কার্সিনোজেনিক। মিউটাজেনিক বলতে এখানে মিউটেশন করে কিনা অথবা কার্সিনোমা করে কিনা, অর্থাৎ সেখানে ক্যান্সার সৃষ্টি করে কিনা, ক্যান্সার তৈরি করে কিনা। এরপর দেখো যে বায়োম্যাটেরিয়াল বলতে কী বোঝায়, এটা আমরা বলতেছিলাম।
তো বায়োমেটেরিয়াল বলতে বোঝা যে 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 সাবস্টেন্সগুলো আর ড্রাগ ইউজড ফর অ্যান পিরিয়ড অফ টাইম অ্যাজ আ পার্ট অফ সিস্টেম দ্যাট ট্রিটস, ঠিক আছে। আলটিমেটলি যেটা কী করে, অগমেন্টস অর রিপ্লেস এনি টিস্যুকে রিপ্লেস করতে পারে, অর্গানের একটা ফাংশন অফ বডি, আমাদের বডির ফাংশনকে রিপ্লেস করতে পারে। মেইনলি আমরা টুথের ক্ষেত্রে যেমন ইউজ করি যে পাল্পে বিভিন্ন রকম সিমেন্ট ইউজ করি। তারপর সিমেন্টের মধ্যে হচ্ছে আমরা জানি যে কিছু সিমেন্ট আছে তারা অ্যাসিডিক, ঠিক আছে, সাম সিমেন্টস আর অ্যাসিডিক। তাহলে বেসিক সিমেন্ট কারা আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে। বেসিক সিমেন্ট বলতে হচ্ছে বেজ আছে যাদের, বেজ অর্থাৎ ক্ষারীয় সিমেন্ট। তাহলে জিঙ্ক অক্সাইড ইউজিনল তোমরা জানো, এছাড়া হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে জিঙ্ক সিমেন্ট এটা হচ্ছে বেসিক সিমেন্ট। তো আলটিমেটলি যারা হচ্ছে অ্যাসিডিক তারা কী করে, ইরিটেটস দ্য পাল্প টিস্যু, এই জন্য আমাদেরকে বেস দিতে হয়, ঠিক আছে, আন্ডারলাইং সারফেস। এরপর হচ্ছে রেসিডুয়াল মনোমার অফ পলিমার বেসড ফিলিং ম্যাটেরিয়াল ইজ ইরিটেন্ট টু দ্য পাল্প। তাহলে হচ্ছে রেসিডুয়াল মনোমার অফ দ্য পলিমার, তাহলে আমরা যে পলিমারটা ইউজ করি তার সেখান থেকে অনেক সময় রেসিডুয়াল মনোমার থেকে যায়। এই রেসিডুয়াল মনোমারটা কী করতে পারে, পাল্পকে ইরিটেট করতে পারে। এছাড়া হচ্ছে ফসফরিক অ্যাসিড, যেমন হচ্ছে আমরা বিভিন্ন রকম ইচেন্ট ইউজ করি, ডেন্টিন এবং কন্ডিশনিংয়ের জন্য ইচেন্ট ইউজ করি। এই ইচেন্টে থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, 37% ফসফরিক অ্যাসিড। এটা হচ্ছে আমরা এই কম্পোজিট রেজিনে কিন্তু অলরেডি জাস্ট আগের ক্লাসটায় আমরা শিখছি। তো এইটা কি হচ্ছে, করোসিভ টু দ্য সফট টিস্যু। প্রত্যেকটা জিনিস সুন্দর করে বলা আছে যে কোনটা কোন জিনিসটা সমস্যা করতেছে। তোমরা এইটুকু মনে রাখো। মার্কারি কোথায়, অ্যামালগামে। আমরা মার্কারি হচ্ছে এটা ভ্যাপোর, এটা টক্সিক, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম ডিজিজ করতে পারে। এছাড়া হচ্ছে অ্যালজিনেটের মধ্যে থাকে সিলিকা। এই সিলিকা হচ্ছে ডাস্ট, এই ডাস্ট ম্যাটেরিয়াল হচ্ছে হ্যাজার্ডিয়াস টু হেলথ, বিশেষ করে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমে। নিকেল কী করে, নিকেল হচ্ছে আমরা দেখবো যে নিকেল ক্রোমিয়াম অ্যালয় ওইখানেও থাকে। তো এই বিশেষ করে কোন জায়গায় থাকে, যেমন হচ্ছে অর্থোডন্টিক ওয়্যার, তারপর হচ্ছে ফিক্সড অ্যান্ড রিমুভেবল পার্শিয়াল ডেন্সার। এই অনেক পেশেন্টের কী হয়, এই অ্যালার্জিক রিয়াকশন হয় নিকেলের কারণে, অ্যালার্জিক টু নিকেল, সাম পেশেন্টস আর অ্যালার্জিক টু নিকেল। তাহলে এইগুলো তোমাদের মনে রাখবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কোথায় বায়োকম্পিটেবল বা হচ্ছে বায়োকনসার্ন আছে, সেই জিনিসগুলো এক কথা এখানে দেওয়া আছে। এছাড়া হচ্ছে আমরা ডেন্টাল পোর্সিলিনে কী পাই, ডেন্টাল পোর্সিলিনে সিলিকা থাকে, ইউরেনিয়াম থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে হ্যাজার্ডিয়াস। তারপর হচ্ছে লেড, টিন, এগুলো আবার ইলাস্টোমেরিক কম্পাউন্ডে থাকে। এছাড়া হচ্ছে ল্যাবরেটরি বিভিন্ন হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়ালস অনেক সময় থাকে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে দেখো যে এটা আমাদের লাগবে না, পাল্প কী এফেক্ট করে। গ্যালভানিজমটা তোমরা একটু পড়ে নেবা। গ্যালভানিজম কাকে বলে, আশা করি এটা পারবা। গ্যালভানিজম হচ্ছে দুইটা ইলেকট্রিক সেল ফর্ম করে এবং সেটা হচ্ছে মানে একটা সার্কিট, ফ্লো অফ সার্কিট। এখানে প্রেজেন্স অফ স্যালাইভা, অর্থাৎ স্যালাইভাটা ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে প্রিভেনশন আমাদের লাগবে। প্রিভেনশন দেখতে পারো যে গ্যালভানিজম কীভাবে প্রিভেন্ট করতে পারে। আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা ডিসিমিলার মেটালকে অ্যাভয়েড করব। মানে উপরে ধরো একটা টুথে হচ্ছে গোল্ড আর একটা টুথে হচ্ছে অ্যামালগাম, এরকম যে একটা ডিসিমিলার মেটাল, ঠিক আছে, এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে অ্যামালগাম। এরকম যদি ডিসিমিলার মেটাল হয় এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটা বেস দিতে হবে, মেটালিক ক্রিস্টালের নিচে একটা বেস দিতে হবে যাতে করে আমাদের টুথে শক না লাগে, অর্থাৎ পাল্পে শক না লাগে। ওকে, এছাড়াও দেখো ফিজিক্যাল ফ্যাক্টরস বলা আছে, সেকেন্ডারি ক্যারিস, ইফেক্টস, সেন্সিটিভিটি, স্টেইন, এগুলো। আচ্ছা, যাই হোক, কি সমস্যা হইতে পারে আর কি, এগুলো একটা লিস্ট দেওয়া আছে, এই তোমরা দেখতে পারো। এছাড়া হচ্ছে ডেন্টাল ম্যাটেরিয়ালস ইরিটেন্ট টু ওরাল টিস্যু, এই সম্ভবত এরকম একটা কোশ্চেন আমরা দেখছিলাম যে কী এটাও ইম্পর্টেন্ট, এটা এখানে না আসলেও ইম্পর্টেন্ট তোমাদের প্রফের রিটেন ভাইবার জন্য, দুইটার জন্য ইম্পর্টেন্ট, ভাইবার জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের কী ম্যাটেরিয়াল আমাদের পাল্পকে ইরিটেট করতে পারে, যেমন হচ্ছে ডেন্টাল সিমেন্ট। তাহলে ডেন্টাল সিমেন্টের মধ্যে হচ্ছে অ্যাসিডিক এলিমেন্টস। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে কী আছে, মনোমার আছে, ফসফরিক অ্যাসিড আছে, মার্কারি, অ্যালজিনেট ইমপ্রেশন ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে অ্যালয় দ্যাট কন্টেন্ট বেরিলিয়াম, ডেন্টাল পোর্সেলিন, তারপর হচ্ছে পেরিওডন্টাল ড্রেসিং এবং হচ্ছে ডেন্টাল ফ্লাস্ক। এই প্রত্যেকটা জিনিসটা তোমরা এখান দিয়ে দেখে নিবা, আমি আর পড়াচ্ছি না আলাদা করে। আচ্ছা, এবার দেখো প্রিভেন্টিভ, ওই যে বলছিলাম আমরা যে প্রিভেন্টিভ ম্যাটেরিয়ালস কারা, যারা হচ্ছে একটা ডিজিজ হওয়ার আগে থেকে প্রিভেন্ট করতেছে, প্রিভেন্টিভ ডেন্টাল ম্যাটেরিয়ালস, ঠিক আছে। যেমন হচ্ছে পিট ফিশার, এই উদাহরণগুলো মাস্ট লাগবেই। যেমন হচ্ছে পিট ফিশার কোথায় থাকে, এটা হচ্ছে মূল্য অক্লুজাল সার্ফেসে, পোস্টেরিয়র টুতে অক্লুজাল সার্ফেসে ছোট্ট ওই যে পিট ফিশারে কী হতে পারে, ছোট্ট করে ক্যারিজ হতে পারে। এগুলো সিলেন্ট, যেটা লিকেজকে প্রিভেন্ট করে। যেমন আমরা গ্লাস অ্যানোমার সিমেন্ট অফ লো ভিসকোসিটি, এটা খুবই ইউজ করা হয় গ্লাস অ্যানোমার সিমেন্টটা এই পারপাসে। এছাড়া হচ্ছে ম্যাটেরিয়ালস দ্যাট আর ইউজ প্রাইমারি ফর অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টস,
অ্যাজ এক্সাম্পল হচ্ছে অ্যান্টিসেপটিক গার্গল ইউজ করি। এছাড়া হচ্ছে লাইনার, বেস, সিমেন্ট, রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, হ্যাঁ এগুলো আমরা ইউজ করতে হয়। লাইনার, বেস, সিমেন্ট, রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে ডেন্টিফ্রিজ। ডেন্টিফ্রিজ অথবা আমরা যেটাকে ডেন্টিফ্রিজেস, ওকে, আমরা এছাড়াও ডেন্টিফ্রিজেস ইউজ করে থাকি। তারপর দেখো যে মাইক্রো লিকেজ আমাদের আরও দরকার নেই মাইক্রো লিকেজগুলো। এরপর হচ্ছে যে অলরেডি আমরা দেখে ফেলছি এই যে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালে ক্লাসিফাই করো, ঠিক আছে। রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস কী কী আছে? ডিরেক্ট রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, ইনডিরেক্ট রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, ঠিক আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভাইবের জন্য ইম্পর্টেন্ট, রিটার্ন ভাইবে দুইটার জন্য, রিটার্ন প্লাস ভাইবের জন্য ইম্পর্টেন্ট। তাহলে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস কারা আছে? দুই টাইপের আছে রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস, আমরা দুই টাইপ, একটা হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট, অন্য কালি দিই। একটা হচ্ছে কি ডিরেক্ট রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট রেস্টোরেটিভ, একটা হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট বলতে কি, ইনডিরেক্ট বলতে কি? ডিরেক্ট বলতে যেটা হচ্ছে ডিরেক্টলি টিথ এবং ওরাল ক্যাভিটির মধ্যে অ্যাপ্লাই করা হয়, যেমন হচ্ছে অ্যামালগাম। আমরা অ্যামালগাম কিন্তু বাইরে থেকে মানে একবারে মুখের মধ্যে সেট করা হয়, ঠিক আছে, কম্পোজিট রেজিন, গ্লাস অ্যান্ড সিমেন্ট। ইনডিরেক্ট মানে যেটা বাইরে থেকে, পুরোটা বাইরে থেকে এক্সট্রা ওরালি ফেব্রিকেট করা হয়, এক্সট্রা ওরালি সব কিছু করা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে ইনলে, ক্রাউন, ব্রিজ, অ্যাক্রেলিক রেজিন, ডেঞ্চার, মানে বাইরে থেকে একটা ডেঞ্চার এসে জাস্ট বসানো হলো। আর তোমার কম্পোজিট রেজিনটা কি ভিতরে অল্প অল্প করে লেয়ার বাই লেয়ার, হ্যাঁ আমরা কিন্তু পড়ছি এই জাস্ট আগের লেকচারেই, যে লেয়ার বাই লেয়ার বা হচ্ছে ল্যাডার প্যাটার্ন অথবা হচ্ছে র্যাম্প কিউরিং, যেটাকে বলে র্যাম্প ম্যানারে লেয়ার বাই লেয়ার দেওয়া হয়। অ্যামালগাম কীভাবে দেওয়া হয় এগুলো আমরা জানি, ক্লাস অ্যান্ড সিমেন্ট আমরা পড়ে ফেলছি সবগুলোই। তো আলটিমেটলি এগুলো আমি বাইরে থেকে ম্যানিপুলেট করতেছি, কিন্তু প্রসেসিং, ম্যানিপুলেশনের প্রসেসিংয়ের মধ্যেই হচ্ছে ক্যাভিটিতে প্রিপারেশন করা, ক্যাভিটিতে বসানো, এটা কিন্তু আছে। কিন্তু যেগুলো হচ্ছে ইনলে, ক্রাউন, ব্রিজ, এগুলো জাস্ট হচ্ছে আমরা লুটিং দিয়ে বসাই দিই, ঠিক আছে। এই যে ইনলে, ক্রাউন, ব্রিজ এগুলো লুটিং দিই, কাট করি, টুথ কাট করি, লুটিং দিয়ে সুন্দর করে বসাই দিই, মানে হচ্ছে গ্লু দিয়ে লাগাই দিই আর কি এগুলো। তো এগুলো তোমরা পড়বা। আর দেখো অক্সিলারি ম্যাটেরিয়ালস, এই অক্সিলারি ম্যাটেরিয়ালসটা বারবার আসে, দেখছো কোশ্চেনেও দেখছো, এই যে অক্সিলারি ম্যাটেরিয়ালস আসলে কী কী আছে এটা আমরা দেখি। অক্সিলারি ম্যাটেরিয়ালস আসলে কি, যারা হচ্ছে কি করে প্রসেস ইউজড, অক্সিলারি ম্যাটেরিয়ালস হচ্ছে কি ইউজড ইন দ্য প্রসেস অফ ফ্যাব্রিকেশন অফ ডেন্টাল প্রসেসেস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে। এইগুলো হচ্ছে অ্যাসিড ইচিং সলিউশন, ইমপ্রেশন ম্যাটেরিয়াল, কাস্টিং ইনভেস্টমেন্ট, জিপসাম কাস্ট, মডেল ম্যাটেরিয়াল, ডেন্টাল ওয়াক্স, অ্যাক্রেলিক রেজিন ফর ইমপ্রেশন অ্যান্ড ব্লিচিং ট্রে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাক্রেলিক রেজিন ফর মাউথ গার্ড, ফিনিশিং, পলিশিং, অ্যাগ্রাফি, এরা সবগুলোই হচ্ছে অক্সিলারি, যারা হচ্ছে সরাসরি আমার ডেন্টাল মানে একটা ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ হয় না, মানে ব্যাপারটা হচ্ছে আমাকে হেল্প করতেছে। যেমন আমি বলি, যেমন অ্যাসিড ইচিং সলিউশন, যেমন আমরা কম্পোজিট রেজিন দেওয়ার আগে অ্যাসিড ইচিং করে নিই, ওটা কিন্তু ওয়াশ করে ফেলি, ওটার মাধ্যমে আমরা হেল্প নিচ্ছি, বাট ওইটা কিন্তু সরাসরি রেস্টোরেশনের মধ্যে বা কম্পোজিটের মধ্যে ইনভলভ না, ঠিক আছে। ও কী করছে, অক্সিলারি, যে আমরা পড়ছি না ছোটোবেলায় যে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী, তাহলে হচ্ছে অক্সিলারি ম্যাটেরিয়াল তারা হচ্ছে সাহায্য করতেছে বা হেল্প করতেছে। তারপর ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, আমার ইমপ্রেশন ম্যাটেরিয়ালস আমাকে একটা ইমপ্রেশন নিতে হেল্প করতেছে, কিন্তু আমার কোনো রেস্টোরেশনে বা কোনো কিছুতে আমার কিন্তু আমার এই ইমপ্রেশন ম্যাটেরিয়ালস লাগতেছে না। কাস্টিং ইনভেস্টমেন্ট যেটা আছে, এছাড়া হচ্ছে জিপসাম কাস্ট, মডেল, ডেন্টাল ওয়াক্স, আমরা কিন্তু ডেন্টাল ওয়াক্সের সরাসরি ইউজ করি না, মানে ইউজ করি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ডেঞ্চার জোড়া লাগানোর ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এইটা আসলে অক্সিলারি হিসেবে মেনলি ইউজ হয়, অ্যাক্রিলিক রেজিনেরা অক্সিলারি হিসেবে মেনলি ইউজ হয়, ঠিক আছে। কম্পোজিট রেজিন না কিন্তু আবার অ্যাক্রিলিক রেজিন যেটা। আচ্ছা যাই হোক, তারপর তোমরা কিন্তু পার্থক্য জানো আশা করি অ্যাক্রিলিক রেজিন আর হচ্ছে রেজিনের মধ্যে। এছাড়া দেখো একটা সেট ম্যাটেরিয়ালসে কী কী প্রপার্টি থাকে এটা দেখতে পারো, এটা যারা হচ্ছে ভালো করতে চাও, অনার্স পেতে চাও তাদের জন্য এটা দেখবা, যে মেকানিক্যাল প্রপার্টি থাকে, তারপর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, নর্মালি জানা ভালো, থার্মাল এবং বায়োলজিক্যাল প্রপার্টি, একটু ডিটেলস দেখে নিবা। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা যা দেখলাম তার মধ্যে এগুলো চলে আসছে আশা করি। আর দেখো এবার আমরা সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটেরিয়াল অ্যান্ড প্রিন্সিপাল। তাহলে এখানে দেখো যে বন্ড নিয়ে বলছে। বন্ড দেখো বন্ড আসলে কি, বন্ড বলতে কি বোঝাচ্ছে, একটা বন্ধন তোমরা এই ছোটোবেলা কেমিস্ট্রিতে পড়ে আসছো, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড হচ্ছে মেটালিক বন্ড, তাই না। তাহলে 3 টাইপের বন্ড মোটামুটি আর কি। ওই যে সন্নিবেশ বন্ধন এটা আর তোমাদের এখানে লাগবে না। কোহেসিভ ফোর্স কি, আয়নিক বন্ড কি, এক্সাম্পল দাও, তাহলে দেখতে পারো। যেমন প্রত্যেকটার বলা আছে, যেমন তোমরা জানো এগুলোর বলার দরকার নেই, যেমন সোডিয়াম প্লাস ক্লোরাইড একদম ক্লাসিক্যাল উদাহরণ। এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ দুইটা হচ্ছে একসাথে, মানে মেইনলি কী হয়েছে, একটা ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই না। এখানে সোডিয়াম ইলেকট্রন দিয়েছে, ক্লোরিন হচ্ছে ক্লোরাইডে কনভার্ট হয়েছে। কীভাবে হয়েছে,
ও 17টা আরেকটা নিচে, তাহলে 18টা অষ্টক পূর্ণ হয়েছে, অকটেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে যেমন আয়নিক বন্ডের এক্সাম্পল, যেমন হচ্ছে ক্রিস্টালাইন ফেজেস অফ ডেন্টাল ম্যাটেরিয়াল লাইক জিপসাম অ্যান্ড ফসফেট বন্ডের সিমেন্ট, এদের যে ক্রিস্টালাইন ফেস, এই ক্রিস্টালাইন ফেসটা হচ্ছে আয়নিক বন্ডে থাকে, এটা জানতে পারো এমসিকিউর জন্য। মেটাল হচ্ছে গুড কন্ডাক্টর, আচ্ছা একটাই দিছে শুধু আয়নিক বন্ড নিয়ে। আচ্ছা, মেটাল ইজ এ গুড কন্ডাক্টর, এর কীভাবে কাজ করে, এটা হচ্ছে তোমরা জানো যে ফ্রি ইলেকট্রন থাকে মেটালের, কি থাকে, দেখো যে হচ্ছে সলিড মেটালস কনসিডার টু কনসিস্ট অফ আ পজিটিভ হেল্ড আয়ন্স টুগেদার বাই আ ক্লাউড অফ ফ্রি ইলেকট্রনস, তাহলে এখানে কি থাকে, ফ্রি ইলেকট্রনের মেঘ থাকে, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন থাকে। এই ফ্রি ইলেকট্রনগুলো কী করে, ফ্রি ইলেকট্রনগুলো চলাচল করে আউটার শেলে, তো আলটিমেটলি সেখান থেকে কি করে, এটা ইজিলি এই জন্য ইলেকট্রিসিটি এবং হচ্ছে কন্ডাক্টিভিটি ক্যারি করতে পারে, এটা জাস্ট দেখে নিও। আর হচ্ছে এটা আমাদের দরকার নেই, ক্রিস্টাল নন ক্রিস্টালগুলো আসলে অত বেশি আসে না, ক্রিস্টাল নন ক্রিস্টালিন আমি দেখিনি আর কি। ডিফিউশন কোএফিসিয়েন্ট, এর চেয়ে আমরা এই অ্যাডেশন অ্যাডহেরেন্ট এগুলোর টার্মগুলো শিখতে পারো, যেমন হচ্ছে অ্যাডেশন মানে কি, যে হচ্ছে অ্যাডেশন একটা ফোর্স, তাহলে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আনলাইক মলিকিউলস, অর্থাৎ ভিন্ন ধরনের মলিকিউলের মধ্যে আমি একটা বন্ধন করতেছি, এটা হচ্ছে অ্যাডেশন। দ্য ম্যাটেরিয়াল ফিল্ম টু ইউজ দ্য অ্যাডহেশন, তাহলে অ্যাডহেসিভ যারা হচ্ছে অ্যাডহেশনে হেল্প করে সেটাই হচ্ছে অ্যাডহেসিভ। আর হচ্ছে অ্যান্ড দ্য ম্যাটেরিয়াল হুইচ ইজ অ্যাপ্লাইড ইজ কল্ড অ্যাডহেরেন্ট অন হুইচ, মানে যে ম্যাটেরিয়ালসের উপর তুমি অ্যাপ্লাই করতেছো ওয়ান হুইচ, সেটাকে আমরা অ্যাডহেরেন্ট বলি, মানে যেটা জোড়া লাগতেছে, মানে ধরো দুইটা পার্ট, জাস্ট বড় বস্তু দিয়ে বুঝেছি, দুইটা অংশের মধ্যে হচ্ছে আমরা জোড়া লাগতেছে, যেটা জোড়া লাগে, মানে দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে যখন একসাথে জোড়া লাগে মাঝখানে কী হয়, গ্লু দিই, তাহলে দুইটা পার্টের মধ্যে জোড়া লাগছে, গ্লু দিলাম, তাহলে এই যে দুইটা পার্ট এদিকে বললাম অ্যাডহেরেন্ট, আর অ্যাডহেশন প্রসেসের নাম হলো অ্যাডহেশন, ঠিক আছে, প্রসেসের নাম হচ্ছে কি অ্যাডহেশন। আচ্ছা যাক, এগুলো বুঝবা তোমরা আশা করি। অ্যাসিডিস টেকনিক আমি এখানে আর পড়াচ্ছি না, এখানে চাইলে পড়তে পারো, এটা তোমাদের কম্পোজিটে অলরেডি কম্পোজিটে পড়াই ফেলছি। হ্যাঁ, অ্যাসিডিসিং কেন করা হয় এবং এটার ফলে কি হয় দেখতে পারো। হ্যাঁ, তাহলে একটা নেসেসারি কন্ডিশন টু অ্যাচিভ দ্য স্ট্রং লেভেল অফ বন্ডিং, তাহলে এখানে সারফেসের মধ্যে দূরত্ব 0.5 0.7 ন্যানোমিটার কম হতে হবে, ওয়েটিং হতে হবে সারফেসটা, অ্যান্ড ক্লিনলিনেস অফ দ্য সারফেস, কোনো যদি থাকে ফ্রি ফ্রম ওয়াটার অ্যান্ড অয়েল, কোনো ইম্পিউরিটি থাকলো, ওয়াটার থাকলো, অয়েল থাকলো, তাহলে কিন্তু ঠিকমতো বন্ড হবে না। আচ্ছা, ওয়েটিং কি এবং হচ্ছে ওয়েটিংয়ে কী কী ফ্যাক্টর আছে, ওয়েটিং মানে কি, ওয়েটিং মানে হচ্ছে ওয়েট মানে কি ভেজা, তো হচ্ছে অ্যাডেশন মিনস অ্যাট্রাকশন বিটুইন আনলাইক মলিকিউলস, ডেন্টিস্ট্রিতে কী বোঝানো হয় যে ডিসিমিলার ম্যাটেরিয়ালস আর ইউজড, মেনলি হচ্ছে আমরা কি মেনি ডিসিমিলার ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমরা বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস ইউজ করি, ধরো অ্যামালগাম ইউজ করি, কম্পোজিট ইউজ করি, এরা কিন্তু টুথের সাথে বন্ড করে না। দিস ম্যাটেরিয়াল শুড অ্যাডহিয়ার ওয়েল টু দ্য টুথ সারফেস, ওকে। তাহলে এখন কোনো কিছু যদি তুমি এই যে একটু আগে দেখলাম আমার তিনটা জিনিস হলো, এখানে গ্যাপ কমা লাগবে লেস দ্যান 0.7 ন্যানোমিটার, ঠিক আছে, লেস দ্যান 0.7 ন্যানোমিটার কম গ্যাপ হওয়া লাগবে, তার মধ্যে গুড ওয়েটেবিলিটি লাগবে, ওয়েটিং, হ্যাঁ, যে এখানে আমি যে লিকুইড দিচ্ছি বা যে অ্যাডহেসিভ দিচ্ছি ওইটা যাতে সারফেসে ফ্লো করে। তুমি জাস্ট নর্মালি চিন্তা করো, তুমি ধরো একটা কাঠের কোনো কিছু লাগাইতেছো, এখন তুমি কী করলা, বা তুমি গ্লু দিলা, হ্যাঁ, আইকেগাম বা গ্লু যেটা ইউজ করো না কেন, কথা গ্লু দিলা, গ্লুটা যদি পুরো জায়গাটায় সুন্দরভাবে না বসাও, ফ্লো না করে, তাহলে কিন্তু তুমি এই দুইটা জিনিসের মধ্যে জোড়া লাগাইতে পারবে না, ঠিক আছে। তাহলে ডিসিমিলার মেটালের মধ্যে দূরত্ব কম হইতে হবে, তাদের মধ্যে ওয়েটিং হবে, অর্থাৎ হচ্ছে সেটার কী হবে, এটা হচ্ছে এই গ্লু বা লিকুইড দিয়ে ফ্লো হবে, এবং ক্লিনলিনেস অফ দ্য সারফেসটা কেমন থাকবে, ক্লিন থাকবে, দুইটা সারফেসের মধ্যেই ক্লিন থাকবে, কোনো রকম ইম্পিউরিটি থাকা যাবে না। তাহলে এখন আমরা যদি টুথের সাথে একটা ডিসিমিলার, যেটা হচ্ছে টুথের কোনো সাথে কোনো মিল নাই, এমন কিছু দিয়ে রেজিস্ট্রেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওয়েটিং একটা কন্ডিশন, মানে একটা মাস্ট কন্ডিশন, একটা মাস্ট শর্ত, ওকে। তাহলে এই সারফেসে ফ্লো করতে হবে, এইগুলোই আর কি বলছে যে টু সারফেস অফ ড্রাই গ্লাসেস আর বন্ড টুগেদার হোয়েন দ্য গ্লাস লেস বন্ডিং স্ট্রেংথ অ্যান্ড টু, সেখানে অনেক কথা লিখছে, এগুলো লাগবে না, তো তোমরা আশা করি বুঝতে পারছো মূল কথাটা। এবার দেখো যে কী কী ফ্যাক্টর আছে, যেমন ক্লিনলিনেস অলরেডি বলে ফেলছি, এছাড়া সারফেস এনার্জি, দেখো এখানে সারফেস এনার্জি বলে একটা টার্ম আছে, যে সারফেসের লো এনার্জি, যেমন হচ্ছে ওয়াক্স, হ্যাঁ, ক্লোজ প্যাকিং অফ স্ট্রাকচারাল গ্রুপ অ্যান্ড প্রেজেন্স অফ হ্যালোজেন মে বি প্রিভেন্ট ওয়েটিং, তাহলে বলছে যে সাম ম্যাটেরিয়াল হ্যাভ লো সারফেস এনার্জি, হ্যাঁ, তো সারফেস এনার্জির উপরেও ডিপেন্ড করে।
হ্যাঁ, কিছু সারফেস এনার্জি হাই হয়, কিছু হচ্ছে লো হয়। তাহলে বলছে যে মেটাল হ্যাজ হায়ার সারফেস এনার্জি অ্যান্ড ইটস সারফেস ইন্টারেক্ট স্ট্রংলি উইথ অ্যাডহেসিভস। ওকে, মেটালের অনেক স্ট্রং থাকে, আবার ওয়াক্সের অনেক কম থাকে সারফেস এনার্জি। এছাড়া দেখো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আমি একটু তোমাদের যদি বই দেখে দেখাই তাহলে ভালো বুঝবো। এখানে দেখো, এখানে হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। ওয়েটেবিলিটি আশা করি বুঝতে পারছো যে এখানে ওয়েটেবিলিটি কী জিনিস। এই দেখো, এই যে গ্যাপ কতটা থাকবে এই কথাটাও কিন্তু এখানে একটু আগে দেখে আসছে যে 0.7 ন্যানোমিটার, ঠিক আছে, অথবা 0.0007 মাইক্রোমিটার, যেভাবে প্রকাশ করো। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি? কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য অ্যাডহেসিভস। অ্যাডহেসিভ লাইক হচ্ছে, যদি অ্যাডহেসিভ ওয়াটার হলে ওয়াটার, তাহলে হচ্ছে দেখো একটা সারফেস, এই সারফেসের সাথে কেমন অ্যাঙ্গেলে আছে। যদি এটা এরকম, মানে তোমরা তো বুঝো আর কি, এটা 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। ধরো মনে করলাম যে এটা হচ্ছে কত 30 ডিগ্রি, কথার কথা মনে করি 30 ডিগ্রি, হ্যাঁ, আর এইটা হচ্ছে আরও বেশি, এইটা 90 এই দিকে বেশি, তাই না? এই দিকে মনে করো ধরলাম এটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এখানে আমরা ওয়েট অ্যাঙ্গেলের একটা, মানে একটা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার এইগুলো ফিজিক্সে পড়ছো, কিন্তু ফিজিক্সের হচ্ছে একটা ফার্স্ট পেপারে 7ম অধ্যায় একটা চ্যাপ্টার ছিল, তো এখানে কিন্তু পড়ছো। তো যাই হোক, যে এখন এইখানে কীভাবে হইলো আসলে, এইটা কেন হয়, এটা যদি তোমাকে জিজ্ঞেস করি, যেমন হচ্ছে দেখো যে ইফ দ্য লিকুইড রিমেন ইন ড্রপ উইদাউট স্প্রেডিং। ধরো তুমি এই যে এখানে একটা স্পেস সারফেসে একটা, ধরো কচু পাতায় দেখছো না, কচু পাতায় পানি পড়লে কী হয়? কচু পাতা কিন্তু ভিজে না, সেরকম যে পানিগুলো বল বল হয়ে থাকে, অর্থাৎ বাবলের এরকম গোল গোল হয়ে থাকে, ঠিক আছে? তো বলছে তুমি একটা জায়গায় যদি লিকুইড রাখো এবং ড্রপের মতো থাকে উইদাউট স্প্রেডিং, দ্য কন্ট্যাক্ট অ্যাঙ্গেল উইল বি হাই। আলটিমেটলি তাহলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কত হয়েছে? অনেক বেশি হয়েছে, তাই না? কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বেশি হয়েছে। ধর এখানে বললাম 120 ডিগ্রি বা 110 ডিগ্রি, তাহলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কী আছে? বেশি আছে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বেশি আছে। ইফ দ্য লিকুইড রিমেন্স ইন ড্রপ উইদাউট স্প্রেডিং, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল উইল বি হাই। ওয়াটার অন অয়েলি সারফেসে ওয়াটার দিলেও এরকম হাই থাকবে। আবার কি হচ্ছে, যদি একদম মিশে যায়, হ্যাঁ, একদম কমপ্লিটলি স্প্রেড করে, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? কমপ্লিটলি যদি স্প্রেড করে তাহলে সলিড, তাহলে হচ্ছে কি কন্ট্যাক্ট নো অ্যাঙ্গেল উইল বি ফর্মড, কোনো অ্যাঙ্গেলই হবে না। হ্যাঁ, যেমন হচ্ছে ওয়াটার অন সোপি সারফেস, পানি সোপি সারফেসের উপর ওয়াটার যেরকম থাকে। আবার যদি এই যে বললাম যে যদি একটা ড্রপ থাকে উইদাউট স্প্রেডিং, সে তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হবে উইল বি হাই। হ্যাঁ, এখন এই জিনিসটা যায় না, আমার লাভটা কী? যে ভাই এগুলো বলতেছেন কেন? এগুলো জানার দরকার কি? এটা জানা দরকার, দেখো যে যদি কোনো ফোর্স বেশি হয়, ফোর্স অফ অ্যাডহেশন, মানে জোড়া লাগার ফোর্সটা যদি বেশি হয়, স্ট্রঙ্গার হয়, দেন দ্য কোয়েসিভ ফোর্স হোল্ডিং মলিকুলস অ্যাডহেসিভ টুগেদার। তার মানে আমরা বুঝতে পারলাম এই দুইটার মধ্যে অ্যাডহেশনটা বেশি হচ্ছে, অ্যাডহেশনটা কী হচ্ছে? বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এটা দ্বারা একটা অ্যাডহেশন মেজার করতে পারি যে আমরা কী পরিমাণ হচ্ছে, মানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল দিয়ে আমরা কী করতে পারি। দেখো এই যে এখানেও বলা আছে, আমরা কথাটা যদি একটু মার্ক করে দিই, যে the extent to which an adherent will be wet, the surface of an adherent may be determined by measuring the contact angle. সো বুঝছো কী পরিমাণ এখানে বিটুইন দ্য অ্যাডহেসিভ অ্যান্ড অ্যাডহেরেন্ট। অ্যাডহেসিভ হচ্ছে আঠা বা গ্লু, মনে করো এটা গ্লু দিছি, আর হচ্ছে অ্যাডহেরেন্টের সাথে এরকম অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে। তার মানে এখানে কি স্ট্রং না, ফোর্সটা কি স্ট্রং না, অ্যাডহেশনটা ভালো হবে না। বুঝতে পারতেছো? তো এই কথাগুলোই লিখছে যে এখানে কীভাবে হতে পারে। আমি আর এখানে যাচ্ছি না। হাইড্রোফিলিক কারা, হাইড্রোফোবিক কারা, এগুলো আমাদের লাগবে না। ওকে, যাই হোক, তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম। এবার আসি আমরা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে। আসলে ফিজিক্যাল প্রপার্টি কি? ফিজিক্যাল প্রপার্টি বলতে বোঝায় যে কিছু প্রপার্টি যারা বেসড অন দ্য ল অফ মেকানিক্স, তারপর অপটিক্স, থার্মোডাইনামিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, রেডিয়েশন, অ্যাটমিক স্ট্রাকচার অফ আর মলিকুলার ফেনোমেনন। এটা কিন্তু হচ্ছে ফিলিপসের ডেফিনেশন, ঠিক আছে? ফিলিপসও এটা আছে। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে হার্ডনেস বলতে কী বোঝাও? হার্ডনেস, টাফনেস, এগুলা ইম্পর্টেন্ট না। আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো, ভিসকোসিটি, রিওলজিটা দেখবো। এই যে ছোটো ছোটো ডেফিনেশন আছে, বুঝছো? ওইখানে ছোটো ছোটো ডেফিনেশন, যেটা ভাইবে জিজ্ঞেস করতে পারে। এছাড়া হচ্ছে আমাদের রিটেনে আসতে পারে ছোটো ছোটো, হচ্ছে বলে না হোয়াট ইজ দিয়া আর কি ডেফিনেশনগুলো। যেমন ভিসকোসিটি ইজ রেজিস্ট্যান্স টু ফ্লো, মানে ফ্লোয়ের বিপরীতে যেটা, সেটাই ভিসকোসিটি। আমি বলছিলাম যে আমরা কোন ম্যাটেরিয়ালে
ফ্লো চাই কোন ম্যাটেরিয়ালে, ভিসকোসিটি চাই আমরা, ভিসকোসিটি চাই হচ্ছে ভিসকোসিটি চাই হচ্ছে আমরা কিসে, রেস্টোরেটিভ রেস্টোরেশনে চাই। আর ইমপ্রেশনে কি চাই, ইমপ্রেশনে চাই ফ্লো চাই কোথায়, ইমপ্রেশনে, কারণ ইমপ্রেশন ফ্লো না করলে সেখানে কি ভালো ছাপ আসবে না, ইমপ্রেশনে চাই ফ্লো। ওকে, যাই হোক, তারপর হচ্ছে হোয়াট উইল বি দ্য মাইক্রোস্ট্রাকচারাল চেঞ্জ ওয়েন সলিড বডি ইজ কোল্ড ওয়ার্কিং অন স্ট্রাকচার, যাই হোক লাগবে না এটা। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে ক্রিপ কি অনেক সময় আসে, ওকে, অনেক সময় আসে ক্রিপ হচ্ছে যে টাইম ডিপেন্ডেন্ট প্লাস্টিক স্ট্যান্ড অফ ম্যাটেরিয়াল আন্ডার স্ট্যাটিক লোড অর কনস্ট্যান্ট, তুমি হচ্ছে কোনো একটা বস্তুকে তুমি হচ্ছে কনস্ট্যান্ট লোড দিয়ে রাখছো একটা নির্দিষ্ট, ধরো কথার কথা হচ্ছে 500 প্যাসকেল, হ্যাঁ সাপোজ আর কি, তাহলে এইখানে হচ্ছে কি এরকম কনস্ট্যান্ট দিয়ে রাখার কারণে এখানে কী হবে, এখানে একটা সময়ের সাথে সাথে একটা প্লাস্টিক স্ট্রেইন আসবে বা একটা বিকৃতি আসবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কনস্ট্যান্ট স্ট্রেস দিচ্ছ যখন, স্ট্রেসের কারণে কী হচ্ছে, স্ট্রেইন আসছে, চাপের কারণে বিকৃতি, তাই না, চাপের কারণে কী হচ্ছে, চাপ দিচ্ছ এই কারণে হচ্ছে বিকৃতি আসতেছে, ভচকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ক্রিপটা অনেক সময় কি মেবি আনএক্সেপ্টেবল, অনেক সময় আনএক্সেপ্টেবল ডিফরমেশন অফ দ্য ডেন্টাল রেস্টোরেশন, বিশেষ করে লো কপার অ্যামালগামের ক্ষেত্রে স্ট্রেন্থ কম থাকে এবং এইখানে ক্রিপটা বেশি হয়, আমরা কিন্তু পড়ছি, মনে আছে কিনা, অ্যামালগামের সময় পড়ছিলাম ক্রিপের কথা। এবং আলটিমেটলি অনেক সময় হচ্ছে আনএক্সেপ্টেবল ফিট অর ফিক্সড পার্শিয়াল ডেন্সার ফ্রেমওয়ার্ক হোয়েন আ কাস্ট অ্যালয় ইজ পোরলি ক্রিপ রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো মেটেরিয়ালসের কী হতে হয়, আমাদের মেটেরিয়ালসগুলোর ক্রিপ রেজিস্ট্যান্স ভালো হতে হয়। ফ্লো কি তোমরা জানো, ফ্লো হচ্ছে ফ্লো অফ ওয়ার্কস ইজ মেজার্ড বাই পটেনশিয়াল ডিফর্মিটি, আচ্ছা এটা আসলে ফ্লো অফ ওয়ার্কস হয়, এটা আসলে ফ্লো হয় না। এবার দেখো যে হিট কন্ডাকশন, থার্মাল কন্ডাক্টিভিটি, এই কোশ্চেনটা এটা মনে করে একটা মানে পেইড কোশ্চেন, এইটা যে কতবার যে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা পেইড কোশ্চেন পিভিআই আর ভাইভা অ্যান্ড রিটেন, ঠিক আছে প্রফ। তাহলে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে হাউ ডাস, আমি এগুলো করে দিই, বেশি আঁকিবুকি করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, বুঝছো আর কি, এটা অনেক ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে যে কী বলা আছে, যে একটা কন্ডাকশন of heat through material through the interaction of crystal lattice vibration by the motion of electrons and the interaction of atoms, তাহলে তিন মাধ্যমে আমাদের কন্ডাকশন, এই যে বলছে যে হিট কন্ডাকশনটা কীভাবে হয়, ঠিক আছে, কিন্তু ফিজিক্সে পড়া বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়া যেটা বলো না কেন, তাহলে হিট কন্ডাকশন কীভাবে হয়, তিনটা মেথড হয়, তিনটা মেথড, এগুলো মনে রাখবা। তাহলে কী কী আছে, ইন্টারাকশন অফ ক্রিস্টাল ল্যাটিস ভাইব্রেন্স, ঠিক আছে, ক্রিস্টাল ল্যাটিস ভাইব্রেশনস, তারপর বাই মোশন অফ ইলেকট্রনস অ্যান্ড দেয়ার ইন্টারাকশন অফ অ্যাটমস, এগুলোর মাধ্যমে হয়। তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি আসলে কি, ইজ দ্য কোয়ান্টিটি অফ হিট ইন ক্যালোরি পার সেকেন্ড দ্যাট পাসেস থ্রু দ্য 1 সেন্টিমিটার থিক হ্যাভিং ক্রসিং, আচ্ছা এইগুলো আমাদের লাগবে না, আমরা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি ডেফিনেশন আসে না, চাইলে আমরা দেখতে পারি, অন্য বই দিয়ে আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো যে ম্যাটেরিয়ালসে আমরা কি, আমাদের মূল বেসিকটা হচ্ছে যে ম্যাটেরিয়ালসের হাই থার্মাল কন্ডাক্টিভিটি তাকে আমরা গুড কন্ডাক্টর বলবো, যারা লো তাদেরকে আমরা ইনসুলেটর বলবো, একদম লোয়ের দিকে তাদের হচ্ছে ইনসুলেটর, আর মাঝামাঝি যারা হচ্ছে হিট বাড়ায়, মানে আমাদের টেম্পারেচার বাড়াইলে বা আমরা তাপ দিলে যাদের কন্ডাক্টিভিটি বাড়ে এবং ঠান্ডা হলে যাদের কন্ডাক্টিভিটি কমে, মানে সেটা হচ্ছে কি সেমি কন্ডাক্টর, হ্যাঁ এখন যুক্ত হচ্ছে সেমি কন্ডাক্টরের যুক্ত, তোমরা জানো। আচ্ছা যাই হোক, তার ইউনিটটা আমরা দেখতে পারি, ইউনিট হচ্ছে ওয়াট কন্ডাক্টিভিটি, মানে এটার ইউনিট হচ্ছে ওয়াট মিটার পার সেকেন্ড কেলভিন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওকে, এরকম কিছু প্রবলেম বেস কোশ্চেন আছে, তোমরা সেটা দেখতে পারো, পালপার সেন্সিটিভিটি অফ দ্য হিট ম্যাটেরিয়ালস হায়ার দেন বেস। আচ্ছা যাই হোক, তারপর দেখো হোয়াট ইজ দ্য লজিক টু গিভ দ্য থিক ইনসুলেটিং বেস আন্ডার মেটালিক, এই যে এখানে একটা কথা বলছে যে আমরা একটু আগে পড়ছিলাম, যে আমরা কী বলছিলাম, যে যখন আমরা বিশেষ করে গ্যালভানিক শক, তারপর হচ্ছে আমরা যখন হিটের ব্যাপারটা আসে, যখন হচ্ছে আমরা একটা মেটালিক বেস দেবো, তার নিচে আমাদের থিক একটা বেস দিতে হবে। এখন কেন, মেইনলি এটা হচ্ছে একটা থার্মাল ইনসুলেটর হিসেবে কাজ, থার্মাল ইনসুলেটর ইজ গিভেন অ্যাবভ দ্য পাল্প, হ্যাঁ, টু প্রোটেক্ট দ্য কন্ডাকশন অফ হিট টু দ্য পাল্প, ডিরেক্টলি যাতে আমাদের তোমরা জানো পাল্প হচ্ছে একটা ভাইটাল টিস্যু এবং হচ্ছে একটা মানে সেন্সিটিভ একটা টিস্যু, তো এইখানে সব ধরনের ইনসাল্ট, যেটা হচ্ছে কেমিক্যাল ইনসাল্ট হোক, তারপর হচ্ছে শক, তারপর হচ্ছে কি হিট, মানে যে কোনো ধরনের ইনসাল্ট থেকে এইটাকে প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে। তাও আমরা যদি মেটালিক একটা রেস্ট্রেশন দিই, তাহলে মানে আমরা জানি মেটাল আসলে কি একটা গুড কন্ডাক্টর, তোমরা তো জানো ধাতু কি, ধাতু
মেটাল একটা গুড কন্ডাক্টর অফ হিট। আচ্ছা, যেটা হচ্ছে কি রেস্টোরেশনের জন্য আমরা ইউজ করতে পারি। ওকে, তারপর হচ্ছে থার্মাল ডিফিউশনটা তোমরা দেখতে পারো যে কীভাবে ছড়াচ্ছে আর কি। দ্য ভ্যালু অফ ডিফিউসিভিটি অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল রেট টেম্পারেচার চেঞ্জ অ্যাজ হিট পাসেস থ্রু দ্য ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়ালসের মধ্যে যখন হিট যাবে তখন কী পরিমাণ ম্যাটেরিয়ালটা কী পরিমাণ হিট চারপাশে পাস করতেছে, এইটাকে হচ্ছে আমরা বলতে পারি থার্মাল ডিফিউসিবিলিটি। যেখানে বলছে যে তুমি যদি কোনো কারণে অ্যামালগাম একটা রেস্টোরেশন দাও, তোমরা জানো অ্যামালগাম একটা মেটালিক রেস্টোরেশন, তাই না? অ্যামালগাম হচ্ছে মেটালিক রেস্টোরেশন। তো তুমি যদি এটা দাও অথবা তুমি যদি একটা মেটালিক ক্রাউন করো, এটা তুমি হচ্ছে কোনো বেস দাও না, কোনো এক্সপোজ টুথটা হয়েছে এক্সপোজ হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? ওয়ান টুথ ইস এক্সপোজড, অ্যানাদার টুথ ইস অ্যামালগামলি রেস্টোরড, ঠিক আছে? তাহলে ইফ ইউ টেক কোল্ড হুইচ টুথ উইল গেট থার্মাল শক, কোনটা থার্মাল শক পাইবে? এখন এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করবে? দেখো, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। আবার বুঝো যে তোমার হচ্ছে মনে করো দুইটা টুথ আছে পাশাপাশি, একটা টুথ মনে করো এক্সপোজড, আর একটা টুথে হচ্ছে তুমি অ্যামালগাম রেস্টোরড, মানে অ্যামালগাম রেস্টোরেশন দিছো আর কি, ঠিক আছে? মনে করো একটা অ্যামালগাম রেস্টোর, এখন কোন টুথটায় শক পাবা তুমি? কি মনে হয়, চিন্তা করো তো। তাহলে হচ্ছে আমরা চিন্তা করতে থাকো, এর মধ্যে আমরা একটু দেখি এখানে কী লিখছে, এই একটু বোঝার চেষ্টা করি। তাহলে থার্মাল ডিফিউসিবিলিটি অফ আর অ্যামালগাম অ্যান্ড ডেন্টাল উইল ইন্ডিকেটস ইটস সিচুয়েশন হুইচ টুথ উইল বি গেট মোর শক। কারণ কী হয়েছে যে আমার এখানে এক্সপোজড, মানে ডেন্টিন এনামেল নাই, ডেন্টিন এক্সপোজড হয়ে আছে, পাল্প এখানে পাল্প এক্সপোজ হয়েছে কিনা বলা নাই এক্স্যাক্টলি। ডেন্টিনেরটা আমরা ধরে নিচ্ছি যে এনামেল ক্ষয় হয়ে গেছে, এনামেল ডেন্টিন। এখন ডেন্টিনের থার্মাল ডিফিউসিবিলিটি কেমন আর হচ্ছে অ্যামালগামের কেমন, এই দুটো যদি আমরা কম্পেয়ার করতে পারি, বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, যে কম্পেয়ার করতে পারবো যে কোনটায় শক লাগবে, থার্মাল শক লাগবে। দেখো এখানে আমাদের তাই সেই জন্য জানতে হবে দুইটার অন্ততপক্ষে, যদি আমরা ভ্যালু না জানি কার কম কার বেশি এটা জানতে হবে। যেমন হচ্ছে অ্যামালগামের লোয়ার, তাহলে থার্মাল ডিফিউসিবিলিটি অফ অ্যামালগাম ইজ লোয়ার, বাট কন্ডাক্টিভিটি অফ হিট ইজ হাই, মানে হিট কন্ডাক্টিভিটি হাই, সুন্দরভাবে কন্ডাকশন করতে পারি কিন্তু ডিফিউসিবিলিটি কম। হ্যাঁ, বাট স্পেসিফিক হিট অফ ডেন্টিন ইজ হায়ার অ্যান্ড কন্ডাক্টিভিটি ইজ লো, ঠিক আছে? তার হচ্ছে স্পেসিফিক হিট অফ ডেন্টিন ইজ হায়ার। তো আলটিমেটলি কী হবে, থার্মাল ডিফিউসিবিলিটির ফর্মুলা অনুযায়ী অ্যামালগামটা, দেখো অ্যামালগামটা কী হবে, যে অ্যামালগাম উইদাউট ইনসুলেটিং বেস উইল গেট হায়ার থার্মাল শক দেন ডেন্টিন। এখন বলতে পারো যে এটা আসলে কেন হইলো? ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো অ্যামালগাম রেজিস্ট্রেশন করো এবং এখানে যদি কোনো বেস না দাও, অর্থাৎ ইনসুলেটর না দাও, তাহলে কী হবে, এই দুইটার এইটা ডিফিউসিবিলিটি কম, ঠিক আছে? বাট যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা যে কন্ডাক্টিভিটি, যেহেতু একটা মেটালের কন্ডাক্টিভিটি হাই থাকে, মেটালের থার্মাল কন্ডাক্টিভিটি হাই থাকে, তো ইজিলি এটা কী করবে, কন্ডাক্ট করে নিবে। এখন কন্ডাক্ট করে নিবে বলতে কি, দেখো ডিফিউসিবিলিটি বলতে এইখান থেকে যদি হিটটা আসে, হিট এসে সরাসরি এইখানে আমাদের পাল্পে আসবে বা টুতে লাগবে। কিন্তু যখন ডিফিউসিবিলিটি বেশি হইতো, কন্ডাক্টিভিটি কম হইতো, বা দুইটাই যদি বড় বেশি হইতো, সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে কী হতো যে এইখান থেকে হিটটা যখন আসতো তখন ডিফিউজ হয়ে যেত, চারপাশে ছড়াই যেত, অর্থাৎ ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারতো না। কিন্তু এখন কী করতেছে, ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারতেছে, ডিরেক্টলি কন্ট্যাক্ট করার কারণে একদম টুতে এসে লাগতেছে। আচ্ছা, তারপর দেখো এখানে কিন্তু বারবার আসছে যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কী জিনিস, অ্যান্ড ডেন্টাল রেস্টোরেশন এটাকে আমাদের কনসিডার করতে হবে কি না, বা কেনই বা করতে হবে। তো থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে, দেখো দ্য লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ ম্যাটেরিয়াল ইজ চেঞ্জ ইন দ্য লেন্থ পার ইউনিট। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কি, যে ধরো একটা বস্তু আছে, দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, মানে একটা ঘনাকার বস্তু দৈর্ঘ্য বস্তু, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন কী জিনিস, যে হোয়াট আর ইটস ডেন্টাল কনসিডারেশন, কেন আমরা কনসিডার। এখন একটা ম্যাটেরিয়াল চেঞ্জেস ইন লেন্থ যদি আমরা লিনিয়ারলি ধরি, মনে করি একটা বস্তু আছে দৈর্ঘ্যেই শুধু আছে, মনে করি ইজি বোঝার জন্য, তাহলে হচ্ছে এই দৈর্ঘ্য বরাবর যদি চেঞ্জ আসে পার ইউনিট লেন্থ হোয়েন টেম্পারেচার রেইজড লোয়ার্ড আর রেইজড হচ্ছে 1 ডিগ্রি, মানে প্রতি ডিগ্রি, সহজ কথা হচ্ছে বাংলায় বলতে, আমি একটু বাংলায় লিখে দিই। হ্যাঁ, তাহলে প্রতি মানে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে হচ্ছে
যে রেইজড অর ডিক্রিজড, পরিবর্তন মানে বাড়বে অথবা কমবে, যে কোনো একটা হইতে পারে বা মানে যে কোনো একটাই হইতে পারে। হ্যাঁ, তাহলে প্রতি ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনে আয়তনে, যদি আমরা আয়তন দিয়ে বলি তাহলে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন বলতে পারি, বা হচ্ছে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ অথবা আয়তনের যে পরিমাণ বা যত পরিমাণ পরিবর্তন হয়, মানে পার ইউনিট লেন্থ যে চেঞ্জ হয়, হ্যাঁ, আয়তনে প্রতি এককে পরিবর্তন, প্রতি এককে মানে পার ইউনিটে পরিবর্তন। ঠিক আছে, পরিবর্তন বলতে সেখানে কি হয়, প্লাস অথবা মাইনাস, অর্থাৎ বাড়তেও পারে কমতেও পারে। আশা করি বুঝতে পারছো। যে মনে করো যে আমি আমি হচ্ছে একটা ঘনাকার বস্তু আছে, সেটার আমি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইলাম, তাহলে তার মধ্যে কি চেঞ্জ আসবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় একটু যে বড় হবে, যতটুকু পরিমাণ হবে প্রতি এককে পরিবর্তন, এইটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। আশা করি বুঝতে পারছো। এখন ডেন্টাল কনসিডারেশনে কেন আমরা নিব, এবং এটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে সে সময় ডেন্টাল সিরামিক্সে তোমাদের পড়েছিলাম কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। হ্যাঁ, এবং এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। যাই হোক, তাহলে ডেন্টাল রেস্টোরেশন হচ্ছে থার্মাল এক্সপানশন আর কোএফিসিয়েন্ট অফ টুথ থার্মাল এক্সপানশন আর কোএফিসিয়েন্ট অফ টুথ আর রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস শুড বি সিমিলার আর ভেরি ক্লোজ টু ইচ আদার। তাহলে আমাদের কী হতে হবে, আমরা যে ডেন্টাল ম্যাটেরিয়ালস ইউজ করবো তাদের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন মানে পরিবর্তন একই সাথে চেঞ্জ হবে, বাড়লেও একসাথে বাড়বে, কমলেও একসাথে। কিন্তু যদি কোনো টুথের রেস্টোরেশনটা এক্সপ্যান্ড অথবা কন্ট্যাক্ট করে মোর দেন দ্য টুথ ডিউরিং দ্য চেঞ্জ, মানে দাঁত টুথের পরিবর্তনের চেয়ে যদি রেস্টোরেশনটা বড় হয় অথবা ছোট হয়, অর্থাৎ একসাথে না করে কোইনসাইড না করে হচ্ছে একটা আগে একটা পরে বা একটা বেশি একটা কম, এরকম যদি হয় সেক্ষেত্রে কী সমস্যা হবে, সেক্ষেত্রে হচ্ছে কোএফিসিয়েন্ট মার্জিনাল মাইক্রোলিকেজ তৈরি হতে পারে রেস্টোরেশনের ক্ষেত্রে। ঠিক আছে, মাইক্রোলিকেজ তৈরি হতে পারে আলটিমেটলি, যেমন হচ্ছে মেটাল সিরামিকে, বিশেষ করে হচ্ছে আমরা যখন মেটাল সিরামিক পিএফএম, হ্যাঁ, তাহলে পোর্সিলিন ফিউজড মেটাল পিএফএম এর ক্ষেত্রে থার্মাল এক্সপানশনটা খুবই গুরুত্বপূর্ণ, কাছাকাছি থাকা লাগে। কারণ তোমার দেখো একটা নিচে মেটাল স্লাইক, চিন্তা করো যে নিচে একটা মেটাল আছে, মেটালের কপিং, আর তার উপরে হচ্ছে তুমি মেটাল কপিংয়ের উপরে তুমি দিচ্ছ সিরামিক। তো কী হয় যে সিরামিক একই টেম্পারেচার চেঞ্জের জন্য ধরো টেম্পারেচার এখানে বাড়লো অথবা কমলো, তাহলে কী হবে যে মেটালটা হইতে পারে, মেটালটা কী করে, মেটালটা হচ্ছে যদি টেম্পারেচার বাড়ে তাহলে এক্সপ্যান্ড করতেছে, কিন্তু উপরের পোর্সিলিন কিন্তু হচ্ছে কি হিট কন্ডাক্টিভিটি খুবই লো, যেহেতু এটা মেটাল না, তোমরা জানো মেটালের হিট এবং থার্মাল কন্ডাক্টিভিটি বেশি, তাহলে এখানে হচ্ছে মানে থার্মাল কন্ডাক্টিভিটি কম থাকার কারণে এইটার এক্সপানশন বা এইটার কন্ট্রাকশনটা ওই রকম হবে না, মেটালের মতো হবে না, এবং আলটিমেটলি সেখানে ডিবন্ডেড হয়ে যাবে, এটা হচ্ছে ছুটে যাবে। তো এর মধ্যে এইটা হচ্ছে দুইটা আলাদা জিনিস, ডিসিমিলার জিনিসের মধ্যে কী হবে যে এটার মধ্যে যে বন্ডিং আছে এটা থাকবে না। তো এই কথাগুলো এখানে বলা আছে। Under stress during heating or cooling will be developed along metal ceramic interface causing debonded, এই যে দেখছো ডিবন্ডিংয়ের কথা আমি যে মাত্র বললাম যে ডিবন্ডিং অফ সিরামিক্সটা কি ডিবন্ডিং হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে আমাদের অনেক ইম্পর্টেন্ট থার্মাল কন্ডাক্টিভিটি কেন ইম্পর্টেন্ট, এবং হচ্ছে থার্মাল কোএফিসিয়েন্ট থার্মাল এইটাই কিন্তু আসছে বেশি আমরা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে যেগুলো আমরা দেখছিলাম, এগুলাই মেকানিক্যাল প্রপার্টি আমরা পড়বো। তো দেখো যে ডেঞ্চার বেস কোন ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট, যে বলো যে আসলে ভাই এটা কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, থার্মাল কন্ডাক্টিভিটি ইম্পর্টেন্ট কী, যেমন একটা হচ্ছে ডেঞ্চার বেজের ক্ষেত্রে। এখন তুমি মনে করো যে একটা খাবার খাচ্ছ, যে এখন এটার হট ফুড অথবা কোল্ড ফুড, এখন তুমি যদি ওইটার যে সেন্সেশনটা না পাও, ঠিক আছে, তাহলে হচ্ছে ব্যাপারটা কেমন হচ্ছে, মনে করো তুমি তার বুঝতে পারতেছো না যে ওই খাবারটার যে আসল যে ব্যাপারটা, হ্যাঁ, যে হট খাবার মানে হচ্ছে গরম খাবার খাচ্ছ অথবা ঠান্ডা খাবার খাচ্ছ, তুমি যদি না পাও তাহলে এটা তো প্রবলেম। তাহলে হচ্ছে ডেঞ্চার বেস শুড বি গুড কন্ডাক্টর অফ হিট, ইফ গুড কন্ডাক্টার্স অফ হিট দ্য ডেঞ্চার উইল ট্রান্সমিট সাম হিট টু দ্য মিউকোসাল সার্ফেস অ্যান্ড ওয়ারার্স উইল গেট সেন্সেশন অফ হট অ্যান্ড কোল্ড ফুড। ঠিক আছে, তাহলে এটা একটা হট ফুড গরম খাবার ঠান্ডা খাবারের যে অনুভূতিটা, এটাও একটা কিন্তু আলাদা একটা বিষয়। তো এটা কিন্তু তুমি মিস করে যাবা যদি হচ্ছে তোমার ডেঞ্চারটা গুড কন্ডাক্টর না হয়। এছাড়াও বাট ফর ফিলিং ম্যাটেরিয়াল ইট শুড বি নন কন্ডাক্টর অফ হিট, ফিলিং ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা যদি পাই তাহলে এই ফিলিংটা হচ্ছে কী করতেছে, ধরো আমি টুথের মধ্যে দিছি, এইটা হচ্ছে আমার টুথ, এইখানে আমি এখানে একটা ফিলিং দিছি, যে মাত্র এই যে অ্যামালগাম নিয়ে যে এত কথা বললাম, এই অ্যামালগামেরটা ওই ব্যাপারটা এরকম সেম। ধরো এইখানে ধরো আমি এখানে একটা রেজিস্ট্রেশন দিছি, ফিলিং দিছি,
হ্যাঁ অনেক বড় হয়ে গেছে যদিও ফিলিংটা। তাহলে এই ফিলিং দিছি নিচে, মনে করো পাল্প, নিচে হচ্ছে পাল্প, ধরো এখানে পাল্প টিস্যু। এখন তুমি এটা যদি কন্ডাক্টর হয়, গুড কন্ডাক্টর হয়, তাহলে তো সমস্যা। অ্যামালগাম যেমন, অথবা মেটালিক একটা তুমি ইনলে বসাইলা অথবা অনলে বসাইলা অথবা ক্রাউন বসাইলা, গুড কন্ডাক্টর হলে তোমার সরাসরি শকটা যে কোথায় পড়বে, পাল্পে পড়বে, পাল্পে গিয়ে অ্যাটাক করবে। তো সুতরাং আমার এইটা চাই না। তাহলে আমার ডেঞ্চারের ক্ষেত্রে আমার এটা ইম্পর্ট্যান্ট, মানে ডেঞ্চারের ক্ষেত্রে আমি চাচ্ছি। আবার ফিলিং ম্যাটেরিয়াল বা রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্যাল প্রপার্টি নিয়ে কথা হতো। দেখি কত সময় হয়েছে। ঠিক আছে, বেশিক্ষণ না, 36 মিনিট হয়েছে। ওকে, তারপরে এবার আসো আমরা যে মেকানিক্যাল প্রপার্টি নিয়ে জানবো। মেকানিক্যাল প্রপার্টির মধ্যে মেনলি স্ট্রেস, স্ট্রেংথ, স্ট্রেন, কার্ভ এগুলোই বেশি আসে। তো দেখো যে মেকানিক্যাল প্রপার্টি আসলে কি, যে ফিজিক্যাল সায়েন্স দ্যাট ডিলস উইথ এনার্জি ল অফ মেকানিক্স অ্যান্ড দ্য ইফেক্টস অফ বডি মেকানিক্স। তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল বা ভৌত পরিবর্তন, আর হচ্ছে মেকানিক্যাল পরিবর্তন বা মেকানিক্যাল চেঞ্জ। তাহলে এখানে স্ট্রেংথ কি, অ্যাবিলিটি অফ দ্য প্রসেসিস অর রেস্টোরেশন টু রেজিস্ট ইনডিউসড স্ট্রেস উইদাউট ফ্র্যাকচার, পারমানেন্ট ডিফরমেশন, প্লাস্টিক স্ট্রেন। অর্থাৎ একটা ম্যাটেরিয়াল বা একটা রেস্টোরেশন বা একটা প্রসেসিস, সেটা হচ্ছে যে এর উপর যে পরিমাণ প্রেশার আসতেছে বা স্ট্রেস আসতেছে, এই স্ট্রেসটা কী করতে পারে, রেজিস্ট করতে পারবে, প্রতিরোধ করতে পারবে। কিন্তু একটা শর্ত আছে, উইদাউট ফ্র্যাকচার, পারমানেন্ট ডিফর্ম। সে হচ্ছে ফ্র্যাকচার হয়ে যেতে পারবে, এমন না যে সে স্ট্রেসের কারণে ফ্র্যাকচার হয়ে গেল, তারপর হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেবল না। অথবা সেখানে ডিফরমেশন, অর্থাৎ না ভাঙলেও সেটা হচ্ছে আকার আকৃতি পরিবর্তন চলে আসলো, এটাও আমরা চাই না, ঠিক আছে। তাহলে আমাদের কি থাকবে, যে সেইটা রেজিস্ট করবে, একই সাথে সে তার ফর্ম ধরে রাখবে এবং উইদাউট ফ্র্যাকচার, কোনো ফ্র্যাকচার থাকবে না। তাহলে স্ট্রেস, দেখো এটা কি স্ট্রেস, কি স্ট্রেস হচ্ছে যখন এক্সটার্নাল ফোর্স বাই অর লোড ইজ অ্যাপ্লাইড টু দ্য বডি অফ দ্য ইন্টারনাল সেট আপ হুইচ ইজ ইকুয়াল অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, কী হয়, আমরা যখন কোনো একটা বস্তুর উপর ফোর্স দিতে যাই তখন হচ্ছে সে নিজে থেকে ওই সমান পরিমাণ ফোর্সটা দেয়। তো এইটাই হচ্ছে মূলত স্ট্রেস, ঠিক আছে। এবং স্ট্রেস আমরা এভাবে ভাগ করতে, স্ট্রেস বাই এফ বাই এ, মানে হচ্ছে ওই যে প্রেশার পি বাই এফ বাই এ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, মানে নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন মানে এফ মানে হচ্ছে ফোর্স, নিউটন পার এরিয়া মানে পার এরিয়া স্কোয়ার, মিটার স্কোয়ার আর কি। তারপর দেখো স্ট্রেসেস কয় টাইপের স্ট্রেস আছে, এগুলো কিন্তু তোমাদের এগুলো লাগবে এবং ফিগার লাগবে, এগুলো এক্সামে আসে। হ্যাঁ, ঠিক আছে, ফিগার এগুলো আঁকাইতে হবে, ফিগার সরাসরি না চাইলে তোমার আঁকালে ভালো। স্ট্রেস অফ 3 টাইপস, যেমন একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। স্ট্রেস হচ্ছে 3 টাইপ। স্ট্রেনের মধ্যে পার্থক্য করবো, মানে গোলাই ফেলবো না। তাহলে একটা হচ্ছে কম্প্রেসিভ, টেনসাইল এবং হচ্ছে শিয়ার। তাহলে কম্প্রেসিভ মানে হচ্ছে তুমি হচ্ছে কম্প্রেস করতেছো, দুই দিক থেকে চাপ প্রয়োগ করতেছো, কম্প্রেস করে এটাকে ছোটো বানাই ফেলতেছো। তাহলে কম্প্রেসিভ স্ট্রেস দ্য ইন্টারনাল ফোর্স দ্যাট সেটস আপ by in a body against an external force acting directly opposite to the on each other without an attempt to shorten। মানে কি করে, যে এ কি করবে, আসলে আমরা যে জিনিসটা এভাবে আমরা বলতেছি যে আমরা বাইরে থেকে একটা ফোর্স দিলাম, সেই ফোর্সটার এগেনস্ট একটা ইন্টারনাল ফোর্স তৈরি হলো, যেই ফোর্সটা কি করবে, ওর দুই দিকে, অর্থাৎ হচ্ছে মানে এটা হচ্ছে অপোজিট সাইড থেকে আসা যে ফোর্স, বা সেটাকে কি করবে, সেটাকে ফোর্সটাকে প্রিভেন্ট করতেছে উইদাউট অ্যাটেম্প টু শর্টেন ইট, ঠিক আছে। ওইটাকে কোনো কমাই না, ওটা হচ্ছে সরাসরি ওটাকে কী করতেছে, এটাকে উইথ স্ট্যান্ড করতেছে, বাইরের এগেনস্টে একটা ইন্টারনাল ফোর্স, একটা ইন্টারনাল স্ট্রেস তৈরি হচ্ছে। আচ্ছা, টেনসাইল মানে হচ্ছে দুই দিক থেকে টান, টেনসাইল মানে টান, মনে রাখবে, অর্থাৎ দুই দিক থেকে টানতেছে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে কি করতেছে, টেনসাইল স্টেপ। তাহলে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই টু দ্য বডি অ্যাটেম্পস টু স্ট্রেস, তাহলে আলটিমেটলি কী করতেছে, এটাকে স্ট্রেস করতে চাচ্ছে, চওড়া বানাতে চাচ্ছে, ইলংগেট করতে চাচ্ছে। টেনসাইল ফোর্স প্রডিউসেস টেনসাইল স্ট্রেন্থ। তাহলে টেনসাইল ফোর্সের কারণে দেখো যে ফোর্সটা কম্প্রেসিভ স্ট্রেংথ, টেনসাইল ফোর্স কী করবে, টেনসাইল ফোর্স হচ্ছে টেনসাইল স্ট্রেস করবে, এরকম টেনে লম্বা করে দেবে। আর একটা হচ্ছে শিয়ারটা হচ্ছে এটা তো ছিল ওয়ান ডিরেকশনে, মানে ওয়ান প্লেনে, কিন্তু শিয়ার যে স্ট্রেস থাকে, শিয়ার স্ট্রেসটা হচ্ছে ইট ইজ অ্যান ইন্টারনাল ফোর্স হুইচ ইজ সেট আপ এগেনস্ট অ্যান এক্সটার্নাল ফোর্সেস। আচ্ছা, অ্যাক্টিং অপোজিট অন ইচ আদার বাট নট ডিরেক্টলি অপোজিট, তাহলে অর্থাৎ একবারে ডিরেক্টলি না, এরকম না, অর্থাৎ এই একটা দিক ডিরেক্টলি না, এটা হচ্ছে অপোজিট দিক থেকে করতেছে। ওকে,
তারপর হচ্ছে হোয়াট ডু মিন বাই স্ট্রেন, স্ট্রেনের ক্লাসিফিকেশন কি? স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। স্ট্রেন মানে কি? বিকৃতি। স্ট্রেন মানে হচ্ছে কতটুকু লম্বা হলে কতটুকু চেঞ্জ হলো। তাহলে যখন এক্সটার্নাল ফোর্সের কারণে কী হয়, বডিতে চেঞ্জ হয়, ডাইমেনশনাল চেঞ্জ হয়। ডাইমেনশন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দ্যাট উইল টেক প্লেস। তো এইটাকে আমরা মেজার করি, যেমন কতটুকু চেঞ্জ আসলো ইউনিটে বা পার ইউনিটে, মানে এটা হচ্ছে পার ইউনিটে না, আসলে হচ্ছে আমাদের কতটুকু চেঞ্জ আসলো। যেমন আমরা হচ্ছে পরিবর্তন মানে হচ্ছে এল ডেল্টা এল বাই হচ্ছে এল নট এভাবে দিয়ে প্রকাশ করি। এটা অনেক সময় পরীক্ষা চলে আসে যে এত মিটার ছিল, সেটাকে ধরো কথার কথা যে এরকম ছোট 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 ম্যাথ দিয়ে দিতে পারে অনেক সময়, যে ধরো 100 মিটার একটা মানে 100 মিটার লেন্থের একটা বস্তু আছে, ঠিক আছে, একটা মেটা আছে, সেটাকে আমি হচ্ছে 110 মিটার বানাইলাম, লেন্থের করলাম, তাহলে এর স্ট্রেন কত, ঠিক আছে, তাহলে স্ট্রেন কত এটা আশা করি তোমরা বের করতে পারবা। তাহলে উপরে কি হবে? উপরে হবে 110/100, নিচে হবে 100, তাহলে আলটিমেটলি কত থাকে? 10/100, 10/100 কত? 0.1। স্ট্রেন হবে কত? 0.1। এগুলো কিন্তু সহজ, এগুলো কিন্তু ভুল করো না আবার, ঠিক আছে। তাহলে এরকম ছোটোখাটো ম্যাথ কিন্তু তোমাদের চলে আসতে পারে। তারপর দেখো এই যে সবচেয়ে মানে কি বলবো, যে একটা পেইড কোশ্চেন একদম, যেটা হচ্ছে অনেক সময় প্রায় সময় আসে, ড্র অ্যান্ড ফিগার আর ড্র অ্যান্ড এক্সপ্লেইন, যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা তোমরা বোঝাও, মডুলাস অফ ইলাস্টিসিটি এটা বোঝাও, প্লাস্টিক স্ট্রেন কী, এরকম অনেক কোশ্চেন কিন্তু তোমাদের চলে আসে। যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, দেখো এই পাশে এক ধরনের কী আছে, একটা কম্প্রেশন। যখন আমরা উপর থেকে প্রেশার আসতেছে, এখানে হচ্ছে দুই দিকে কম্প্রেশন পড়তেছে, আবার এই দিকের প্রেশারের কারণে কি হচ্ছে, এই দিকের টুথের প্রেশারের কারণে এখানে একটা টেনশন ডেভেলপ করছে। ওকে, আচ্ছা আমরা একটু বিরতি নিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের বাকি জিনিসগুলো শেষ করে দেবো।